আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা রওনা দিয়েছি কলমার ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজ টুরিস্ট প্লেসে। আমরা ঠিক সকাল 7টা নাগাদ আমাদের বাসা থেকে বের হই। এরপর নিচে গিয়ে একটি গ্রাব বুকিং করি। গ্রাবে ঠিক 1 থেকে 1.5 ঘন্টা জার্নি করার পর আমাদের গন্তব্যস্থল ট্রপিক্যাল ফ্রান্স ভিলেজে পৌঁছাই। এটি হচ্ছে ফ্রান্স ভিলেজের সম্মুখভাগে গোল চত্বর। এখানে সমস্ত গাড়ি এসে পার্কিং করে প্যাসেঞ্জার ড্রপ করে। আর যে মিনারটা দেখতেছেন, এই বিল্ডিংটাই হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট পার্কিং লট। আমরা এই মুহূর্তে আছি ফ্রান্স ভিলেজের একদম সামনে, যে রাস্তাটা ভিলেজের মেইন দরজায় প্রবেশ করেছে। এই রাস্তা দিয়েই অভ্যন্তরীণ যে মিনি শ্যাটেল বাসগুলো আছে, এই মিনি শ্যাটেল বাসগুলো প্যাসেঞ্জার নিয়ে বিভিন্ন জায়গায় বোটানিক্যাল গার্ডেন সহ আশেপাশে যে প্লেসগুলো আছে সেদিকে ঘোরাঘুরি করছে। এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফ্রান্স ভিলেজের মেইন ফটক, প্রধান ফটক। তো চলুন আমরা প্রধান ফটকের সামনে যে ল্যান্ডস্কেপ সাজানো রয়েছে সেগুলো একটু দেখি। গোল চত্বরের পাশে অনেক মানুষের আনাগোনা, কেউ সেলফিতে ব্যস্ত, কেউ ফটোশুটে ব্যস্ত। তবে এই গোল চত্বরে পাশে যে সবুজের সমারোহ, তা আসলে উপভোগ করার মতো দৃশ্য। আকাশে সাদা কালো মেঘের মাঝে নীলের খেলা, নিচে সবুজের সমারোহ, সঙ্গে ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী মিনার, এগুলো এক কম্বিনেশনে অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। আর এইটা হচ্ছে ফ্রান্স ভিলেজের অভ্যন্তরীণ যে শাটল বাসগুলো আছে তার বাস স্ট্যান্ড। এখান থেকে মানুষ এই বাসে চড়ে বিভিন্ন জায়গায়, এই বাজায় হিলসের অন্যান্য যে টুরিস্ট প্লেসগুলো আছে সেখানে ঘুরতে যায়। আমরা এখন আছি ফ্রান্স ভিলেজের মূল ফটকের ভিতরের অংশ। ডান পাশে আছে আপনার সার্ভিস সেন্টার এবং মিনি শাটল বাসের টিকিট কাউন্টার। এখান থেকে আপনি যে কোনো সেবা গ্রহণ করতে পারেন। ফ্রান্স ভিলেজের মূল ফটকে ভিতরের পাশে 2টা ঘোড়ার মূর্তি রাখা আছে, যেগুলো ফ্রান্সের সে ঐতিহ্যবাহী নিদর্শন প্রদর্শন করে। মূল ফটক দিয়ে ঢোকার সময় ঠিক ডান পাশেই আপনার চোখে পড়বে ফটোশুটের দোকান, যেখানে কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটার নিয়ে বসে ফটোশুটের কাজ করছে। সেখানে কিছু পোষা পাখিও রাখা আছে এবং বাহিরে লাল পোশাকধারী কিছু প্রফেশনাল ফটোগ্রাফার আছে, যারা আপনাকে ফটো ক্লিক করতে উদ্বুদ্ধ করবে। যদি আপনারা তাদের কথায় আগ্রহী হন, তাহলে তারা আপনার বিভিন্ন স্টাইলের ফটোশুট করে দেবে। তাদের পোষা পাখিগুলো আপনি হাতে বা কাঁধে নিয়েও বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। এই ফ্রান্স ভিলেজের আরেকটি সৌন্দর্য হচ্ছে 4 মিনারের ব্রিজ।
যেটা কৃত্রিম খালের ওপর ব্রিজ নির্মাণ করে ব্রিজের চার কোনায় 4টি মিনার স্থাপন করা হয়েছে, যা এই ভিলেজের 50% সৌন্দর্য বর্ধন করে। 4 মিনারের ব্রিজের ঠিক সম্মুখভাগে যদি আপনি দাঁড়িয়ে ফ্রান্স ভিলেজের ফটোশুট করেন, তার দারুণ একটা ভিউ আসে। ম্যাক্সিমাম মানুষগুলো এখান থেকে ফটোশুট করতে পছন্দ করে বেশি। এই ভিলেজের ঠিক ডান পাশে এবং বাম পাশে সিঁড়ি করা আছে। তো আমি এখন ঠিক ডান পাশে সিঁড়ি দিয়ে নেমে 4 মিনারের যে ব্রিজটুকু আছে তার নিচে দাঁড়িয়ে আছি। সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম খালের দৃশ্য। তবে এই খালটি কৃত্রিমভাবে তৈরি করা হলেও এর সৌন্দর্য ও জীবন্ত ফিরে আনতে এখানে বিভিন্ন কারুকাজ করা হয়েছে। আপনি ইচ্ছে করলে এই খালের পাশ ধরে হেঁটে চলতে পারেন। এমনকি এই খালের পাশে দাঁড়িয়ে আপনি এই খালের পানি স্পর্শ করতে পারেন। এই খালে একদম গ্রাম্য চিত্র তুলে ধরার জন্য কিছু রাজহাঁসও রাখা হয়েছে। এই রাজহাঁসগুলো খালের পানিতে সাঁতার কাটছে, যা একান্তই গ্রাম্য পরিবেশে উপভোগ করা যায়। যেহেতু আমি একদম খালের পাশ ঘেঁষে দাঁড়িয়েছি, তো রাজহাঁসগুলো পানিতে সাঁতার কাটার সময় আমার খুব নিকট দিয়ে যাচ্ছে। হঠাৎ করে আমি পিছন ঘুরতেই তারা একটু বিচলিত হয় এবং আমার দিকে তাকিয়ে তারা ডাক দিতে শুরু করে। খালের দুপাশে সবুজের ঘাসে বেষ্টিত এবং ছোট সরু চলার পথ। এই খালটি গ্রামের এক পাশে খুব সীমিত জায়গা জুড়ে রাখা হয়েছে। খালের পরপরই রাখা আছে কিছু দেশীয় হাঁস এবং কিছু চীন জাতীয় হাঁস, যেগুলো হাঁসের সঙ্গে পর্যটকরা খেলা করছে। এই পথটা হচ্ছে এনিম্যাল পার্কের মূল ফটক। তবে আমাদের দুর্ভাগ্যবশত এই এনিম্যাল পার্কে আমরা ঢুকতে পারিনি, কেননা কোনো কারণবশত এই পার্কটি ক্লোজ করা আছে। এখন আমরা ফ্রান্স ভিলেজের ঠিক বাম পাশ দিয়ে ফুটপাথ দিয়ে চলছি। এই ফ্রান্স ভিলেজের পাশেই বনের ঘন সবুজের সমারোহ সঙ্গে আকাশের নীলের সংমিশ্রণে এক অপরূপ সৌন্দর্যের প্রকৃতি সৃষ্টি করেছে।
সবুজের মাঝ থেকে গ্রামের বাড়িগুলো অসাধারণ লাগছে। এখানে বাড়িগুলো বিভিন্ন ব্লকে ভাগ করা আছে। এক একটি ব্লকের বাড়ির ধরন এবং ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা। গ্রামের পাশেই আমরা যেখানটায় আছি সেখানে রেলিং বেষ্টিত যে ভিউ পয়েন্টটা আছে, এখানে দাঁড়িয়ে আপনি বনের একদম উঁচু জায়গা থেকে অনেক দূর পর্যন্ত ঘন বনের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। রেলিং ঘেরা ভিউ পয়েন্টের পর থেকে ফ্রান্স ভিলেজের যে বাসাগুলো আছে, এই বাসাগুলোর পিছনে যে জায়গাটুকু আছে সেগুলো বেলকনি হিসেবে ব্যবহার করা হয়। এই বেলকনি থেকে দাঁড়িয়ে আপনি সকালবেলা অপূর্ব সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী, কেননা আমি ফ্রান্স ভিলেজের ভিতরের অংশে যে ভিডিও শ্যুট করি এর ভিতরে একটি ক্লিপস আমার সিস্টেমেটিক কোনো কারণবশত হারিয়ে ফেলি। এই কারণে ভিতরের সব অংশ আমি দেখাতে পারছি না। এখন আমরা সিঁড়ি বেয়ে উঠছি ফ্রান্স ভিলেজের ভিতরের অংশে। সিঁড়ির মাঝামাঝিতে যে দরজাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কিং লটের দরজা। আপনার যদি গাড়ি পার্কিং করা থাকে এই দরজা দিয়েও ভিতরে প্রবেশ করে আপনার গাড়ি নিতে পারবেন। আমরা এখন ফ্রান্স ভিলেজের একদম ভেতরের অংশে। সিঁড়ি দিয়ে ওঠার পরপরই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ফ্রান্সের এক ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। গ্রামের মাঝ অংশে সৌন্দর্য বর্ধনের জন্য ওয়াটার ডিসপ্লে রাখা হয়েছে। এর ভিতরে সার্ভিস সেন্টার ও টিকিট কাউন্টার সহ দুপাশে কিছু কিছু দোকান আছে, যেগুলো দোকান থেকে আপনি ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারেন। এছাড়াও এখানে আছে বুফে, আছে স্টারবাকস, কফি হাউস সহ আরও অনেক খাবারের দোকান। এখন আমরা যাব ফ্রান্স ভিলেজের ঠিক শেষ প্রান্তে উঁচু 5 তলা বিশিষ্ট মিনারে। এই উঁচু মিনারের চারপাশ থেকেই প্রকৃতির ভিউ ও গ্রামের ভিউটি সংগ্রহ করা যায়। আমি আছি মিনারের বাম পাশে, যেখান থেকে বনের ঘন সবুজ ও পাহাড়ের শির উঁচু করে দাঁড়ানো অমায়িক দৃশ্য। এর সামনের অংশেই এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা তাদের টেলিফোন থেকে গ্রামের দৃশ্যগুলো ভিডিও ধারণ করার জন্য ব্যস্ত। এই যে দেখুন, এখান থেকে যদি আপনি গ্রামের ফুল ভিউটা দেখেন তবে অবশ্যই আপনাকে মনে হবে যে আপনি ঠিক ফ্রান্সের সেই কলমার গ্রামেই অবস্থান করছে, কিন্তু এটি আসলে থিম ভিলেজ, যেটা মালয়েশিয়ায় অবস্থিত। এবং নিচের দিকে দেখেন ক্যান্টিন। এই ক্যান্টিনগুলোতে আপনি আপনার পছন্দ মতো ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী খাবারগুলো অর্ডার করে খেতে পারবেন। এই জন্য আপনাকে আলাদা টাকা পেইড করতে হবে। মিনারের ঠিক ডান পাশ ও পিছন পাশটা পুরোটাই সবুজে ঘেরা। এই 5 তলা বিশিষ্ট মিনারটি শুধুমাত্র তৈরি করা হয়েছে পর্যটকদের উপর থেকে ভিউ দর্শন করার জন্য। তো এই মুহূর্তে আমরা আছি ঠিক 4 তলায়। 5 তলা থেকে ভিউগুলো আপনি সেভাবে নিতে না পারলেও 4 তলা থেকে সম্পূর্ণ ভিউটা আপনি কভার করতে পারবেন। আমরা মিনার থেকে নেমে এসেছি। এই মুহূর্তে আমরা আছি মিনারের ঠিক পাদদেশে
গ্রাউন্ড ফ্লোরে। ঘন সবুজ গাছপালার মাঝেও এই গ্রামের যে কর্তৃপক্ষ আছে তারা এই রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছেন, যেখানে আপনি নিজের মতো করে ফটোশুট করতে পারেন। যে রাস্তা বেয়ে চলছি তার ঠিক মেয়ের দিকে দাঁড়িয়ে থাকলে আপনার এটি পড়বে ডান পাশে। যে ভিউ পয়েন্টটি আছে সুইমিং পুল, আপনি ইচ্ছে করলে এখানে সুইমিং করতে পারেন এবং একা একা নীরবে কিছু সময় স্পেন্ড করতে পারেন। এখানে একটু প্রশস্ত জায়গা রয়েছে, আপনি ইচ্ছে করলে সেখানে দাঁড়িয়ে গ্রামের সমস্ত ভিউ করতে পারেন। ফ্রান্স ভিলেজের ছোট্ট একটি ইতিহাস রয়েছে। আমি বিস্তারিত এই ইতিহাসটি আমার ব্লগ পোস্টে দেব, তবে সবার জানার জন্য আমি সামান্য একটু তুলে ধরছি। 2000 সাল ও তার পূর্ববর্তী সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ অফিসিয়াল কাজে ইউরোপে বিভিন্ন দেশে ঘুরতে যান। সেখানে গিয়ে তিনি ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী কলমার ভিলেজটি দেখে মুগ্ধ হয়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন এই গ্রামের আদলে তিনি মালয়েশিয়াতে একটি থিম ভিলেজ তৈরি করবেন। একই রকম ভাবে তিনি জাপানেও গিয়ে জাপানের ট্র্যাডিশন দেখে মুগ্ধ হয়ে যান এবং চিন্তা করেন এই জাপান হাউস এবং জাপানের ট্র্যাডিশন, ফ্রান্স হাউস এবং ফ্রান্সের ঐতিহ্যবাহী যে ভবনগুলো এর আদলে থিম ভিলেজ তিনি মালয়েশিয়া তৈরি করবেন। আর এরই প্রেক্ষিতে ডক্টর মাহাথির মোহাম্মদ তার বন্ধু সমতুল্য বারজায়া কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধারকে তিনি তার এই কথাগুলো এবং তাকে অনুপ্রাণিত করেন। পরবর্তী সময়ে কোম্পানির কর্ণধার এই পাহাড়ে মাহাথির মোহাম্মদের কথা অনুসারে টুরিস্ট প্লেস বা থিম ভিলেজ গুলো তৈরি করে। এরপর থেকে এই পাহাড়গুলোর নাম হয় বারজায়া হিলস, আর এই পুরোটি অঞ্চল বর্তমানে বারজায়া হিলস নামে পরিচিত। আমরা যাব মূল ফটকের দিকে। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি আপনি মূল ফটকের দিকে তাকান, সেক্ষেত্রে আপনার বাম পাশে যে রাস্তাটি পড়বে এই রাস্তা ধরে যখন আপনি মূল ফটকের দিকে চলবেন, গ্রামের সেই বাম পাশে আপনার অনেক প্রশস্ত জায়গা রয়েছে, যেটা অন্যান্য পাশে নেই। আপনি ইচ্ছে করলে এখানে আপনার মনের মতো করে ফটোশ্যুট করতে পারেন, কেননা এখান থেকে আপনার গ্রামের যে বাড়িগুলো আছে সম্পূর্ণ ভিউ পাবেন, যেটা এই গ্রামের অন্য পাশ থেকে সম্ভব নয়। অন্য পাশে শুধু
সরু রাস্তা রয়েছে কিন্তু কোনো প্রশস্ত জায়গা নেই, কিন্তু বাম পাশে প্রশস্ত জায়গা রয়েছে। আপনি ইচ্ছা করলে সেখানে দাঁড়িয়ে যে ভবনগুলো আছে, ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে, এই বাড়ি সহ আপনি সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। যারা এই ফ্রান্স ভিলেজে আসতে চান, এই বারজায়ে হিলস এর এরিয়াটুকু আপনি পরিদর্শন করতে চান, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা যখন আসবেন ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন। যাদের ব্যক্তিগত গাড়ি নেই, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় সেটা অবশ্যই গ্র্যাব ব্যবহার করবে, নয়তো কোনো ড্রাইভারকে কন্ট্রাক্টে নিয়ে আসবেন, যেন সে বৈকালবেলা আপনাদের এখানে ঘোরাঘুরি শেষ করার পর আবার নিয়ে যেতে পারে। যদি এমনটি আপনারা না করেন, তবে আপনি এখানে ঘোরাঘুরি বেলা বাসায় যাওয়ার পথে কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। সেক্ষেত্রে আপনাকে এখানে এক রাত থাকতে হবে। পরের দিন সকালে যখন পর্যটক আসতে থাকবে, তখন আপনি গ্র্যাব বুকিং দিলেও পেতে পারেন। তবে এর অভ্যন্তরে যখন আপনি ফ্রান্স ভিলেজ থেকে অন্যান্য টুরিস্ট প্লেসে যাবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ব্যক্তিগত ট্রান্সপোর্ট না থাকলেও চলবে, কেননা ফ্রান্স ভিলেজের এখানে অভ্যন্তরীণ শাটল বাস রয়েছে, যে বাসে করে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর এই শাটল বাসগুলো সম্পূর্ণরূপে ফ্রি। এখানে আপনার প্রবেশ করার সময় গার্ড হাউসে আপনাকে যে পেমেন্ট করতে বলা হয়েছে, প্রাপ্ত বয়স্কদের জন্য 14 টাকা এবং শিশু বা অপ্রাপ্ত বয়স্কদের জন্য 60 টাকা। এই টাকার ভিতরেই আপনার এখানে সমস্ত ট্রান্সপোর্ট সুবিধা পাবেন এবং গাইডলাইন সার্ভিস পাবেন। এই গ্রামের যে নিচের তলা অর্থাৎ B1-এ যে পার্কিং লটটা আছে, এই পার্কিং লটে আপনি ইচ্ছে করলে গাড়ি রাখতে পারবেন না। আপনাকে এখানে গাড়ি রাখতে হলে অবশ্যই এখানে বুকিং দিয়ে রাখতে হবে। আপনি যদি এখানে এই ফ্রান্স ভিলেজে কোনো রুম বুকিং দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি গাড়ি এখানে পার্কিং করতে পারবেন। নতুবা আপনাকে যদি সকালে এসে বিকেলে আপনি চলে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে সামনে যে মিনারটুকু আমি দেখিয়েছি, সেই মিনারে বা সেই ভবনে যে পার্কিং লটটা আছে, সেখানে পার্কিং করতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি ফ্রান্স ভিলেজের যে মূল ফটকে। তো এই গ্রামের প্রধান আকর্ষণ হচ্ছে এটি, যেখান থেকে আসলে প্রকৃতভাবেই অনুভব করা যায় সেই ঐতিহ্যবাহী কলমার গ্রামেই আপনি আছেন। তবে এই মূল ফটকের ঠিক সম্মুখভাগে যে ল্যান্ডস্কেপ তৈরি করা হয়েছে, তা আসলে অসাধারণ ও মনোমুগ্ধকর ডিজাইন এবং ফুলের গাছ দিয়ে সাজানো, যা এই সম্মুখভাগের ল্যান্ডস্কেপটি অসাধারণ করে রেখেছে। আমরা আছি অভ্যন্তরীণ শাটল বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস প্রতি 1 ঘন্টা পর পর প্যাসেঞ্জারকে নিয়ে বিভিন্ন টুরিস্ট প্লেসে রওনা।
আপনি যদি ফ্রান্স ভিলেজ থেকে অন্য কোথাও যেতে চান, বারজাই হিলসের ভিতরে যে টুরিস্ট প্লেসগুলো আছে, যে কোনো একটি জায়গায় যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। প্রতি 1 ঘন্টা পর পর আপনি একটি বাস পাবেন জাপান হাউসে। তবে জাপান হাউসে যাওয়ার মাঝামাঝি রাস্তায় আপনি পাবেন অরবিট পার্ক ও হর্স রাইড জোন এবং অ্যাডভেঞ্চার পার্ক। ফ্রান্স ভিলেজ থেকে আপনি জাপান মাঝামাঝিতে যে অ্যাডভেঞ্চার পার্ক আছে, এখানে আপনাকে যেতে হলে অবশ্যই পূর্ব নির্ধারিত বুকিং থাকতে হবে। আমাদের ফুল গাইড না থাকার কারণে আমরা এটা মিসিং করি। আমাদের জানা ছিল না এখানে এন্টার করতে হলে পূর্ব নির্ধারিত বুকিং দিতে হবে। আমরা যখন এখানে পৌঁছাই, এরপর যখন তথ্য সেন্টারে জানতে চাই, তখন তারা বলে এখানে যেতে হলে আপনাকে বুকিং থাকতে হবে, আর যদি বুকিং না থাকে আমি এখানে এন্টার করতে পারবো না। তো সুতরাং বলাই যায় আমাদের ভাগ্য একটু খারাপ ছিল, তাই আমরা সেই অ্যাডভেঞ্চার পার্কে প্রবেশ করতে পারিনি। পরবর্তীতে যারা আসবেন তারা অবশ্যই ফুল গাইডলাইন্স দেখে তারপরে এখানে আসবেন। আর আমার ব্লগ পোস্টে আমি ডিটেলস গাইডলাইন্স দিয়ে রাখবো। যারা এখানে আসতে চান অবশ্যই আমার ব্লগ পোস্টের সেই গাইডলাইনগুলো দেখে এখানে আসবেন, কারণ আমি এখানে যা বাস্তব সম্মুখীন হয়েছি এরই প্রেক্ষিতে আপনাদেরকে সেখানে গাইডলাইন দেওয়া আছে। আমি আশা করি আমার গাইডলাইন দেখে আসার পর আপনার আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই জাপান হাউসের সেই পার্কিং চত্বরে পৌঁছে যাব। তবে যা আমি অনুভব করলাম, ফ্রান্স ভিলেজ থেকে জাপান হাউস অনেক উঁচু, কেননা যখন আমাদের এই শাটল বাসটি ফ্রান্স ভিলেজ থেকে রওনা হয়, তা খুব শক্তি নিয়ে উপর দিকে উঠতে থাকে, এবং যখন আমরা সেই জাপান হাউসের পার্কিং প্লেসে পৌঁছাই, সেখান থেকে আমরা যখন ফ্রান্স ভিলেজের দিকে তাকাই, মনে হলো যে ফ্রান্স ভিলেজ থেকে অনেক গুণ উঁচুতে জাপান হাউস। এমনকি জাপান হাউসের যে পার্কিং প্লেস আছে, সেখান থেকে আপনার যে জাপান হাউসের মূল ভূখণ্ড, যে জাপান হাউসের যে মূল এরিয়াটা, সেখানে যাইতে গেলে আপনাকে সিঁড়ি বেয়ে আরো উঁচুতে উঠতে হবে। ফ্রান্স ভিলেজ থেকে জাপান হাউস আসতে আমাদের সময় লাগে 8 মিনিট। আমার জানা নেই কত কিলো, তবে বাসের যে শক্তি প্রয়োগ করে উপর দিকে বয়ে চলা, তাতে মনে হলো যে ফ্রান্স ভিলেজ থেকে জাপান হাউসে আসতে যে উঁচু পথ, এই কারণে সময়টুকু বেশি লাগে। আমরা শাটল বাসে চড়ে যে পথ ধরে যাচ্ছি, এই পথগুলো আসলে বারজাই হিলসের এক টুরিস্ট প্লেস থেকে আরেকটি টুরিস্ট প্লেসে যাওয়ার জন্য পাহাড়ের বুক চিরে পথ তৈরি করেছে।
ভিলেজের যাত্রা আজকের মতো এখানেই শেষ। ভিডিওতে আমি দেখাবো হাউস এবং জাপানের ট্র্যাডিশন।